ডাকসু ইলেকশনে পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে শিবির সমর্থিত ছাত্রদের প্যানেল এবং সারা বাংলাদেশ দেখল নির্বাচন পরবর্তী সময়ে অত্যন্ত শান্তিপূর্ণভাবে ছোটখাটো কিছু অভিযোগ ছাড়া অন্যান্য যারা প্রতিদ্বন্দ্বিতাকারী রয়েছেন তারা মেনে নিয়েছেন এই নির্বাচনের ফলাফল। এটি যদি সত্যি সত্যি জাতীয় নির্বাচনের রেপ্লিকা হয়ে থাকে তবে খুব জানার আগ্রহ রইল বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ যে চরম সহনশীলতা দেখিয়েছেন এবং সহনশীলতার রাজনীতির আহ্বান করেছেন সেই সহনশীলতার রাজনীতি তিনি ধরে রাখতে পারবেন তো? আমাদের সবচেয়ে বড় সংগ্রামের নাম হচ্ছে আমরা আরেকটি সংগ্রামে লিপ্ত আছি। সেই সংগ্রাম হচ্ছে বাংলাদেশের নতুন যাত্রায় রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম। আমাদের এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে। নতুন রাজনৈতিক সংস্কৃতির ধারা প্রচলন করতে হবে। সেই সংস্কৃতি কি? গণতান্ত্রিক সংস্কৃতি, সহনশীলতার সংস্কৃতি, সহমর্মিতার সংস্কৃতি এবং সহনশীলতা সহমর্মিতার মধ্য দিয়ে আমরা পরস্পর রাজনৈতিক দলসমূহের মধ্যে আমরা প্রতিযোগিতা করব, রাজনীতির চর্চা করব। ৩২ নম্বর ভেঙে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ঘরবাড়ি পুড়িয়ে কবর থেকে লাশ তুলে পুড়িয়ে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়ে যে রাজনীতি গত ১ বছর ধরে বিএনপি চর্চা করে আসছে তারা আজকে নীরব মনে সমর্থন দিয়ে গেলেন শিবিরের পূর্ণ প্যানেলের জয়কে। কেন সমর্থন দিয়ে গেলেন? বললেন তারা সহনশীলতা রাজনীতির চর্চা করতে চান। কিন্তু আসলে কি তাই? নাকি আসলে এই চর্চা না করলে, এই মুহূর্তে এই সহনশীলতা না দেখালে রাজনীতি থেকে তারাই কিক আউট হয়ে যাবেন? সম্ভাবনা প্রচুর। বিএনপির পেলেপুষে দুধ কলা দিয়ে বড় করা জামাত তাকে এখন রাজনীতির মাঠ থেকে বিদায় করে দিতে চায় এবং যে কোনো সময় আসলে বিদায় করে দিতে পারবে। সেটি সালাউদ্দিন আহমেদ সহ বিএনপির যে কোনো বড় নেতা জানেন। খুব পূর্ণাঙ্গভাবে দেখা যাচ্ছে যে শিবির বা জামাত কিন্তু তার পুরনো খেলাই খেলেছে। দিনের পর দিন ছাত্রলীগের নাম দিয়ে নিজেদের ব্যানারে নির্বাচন না করে ঘরে ঘরে প্রত্যেকটি ভোটারের কাছে গিয়ে টাকার বিনিময় এবং তার সঙ্গে সঙ্গে স্কলারশিপ দেওয়ার লোভ, হলে থাকবার ব্যবস্থা করে দেওয়ার লোভ, তাদেরকে বিভিন্ন ধরনের অন্যান্য পড়াশোনার খরচ চালিয়ে যাওয়ার লোভ, এই যে পুরনো খেলা শিবিরের সেটি কিন্তু তারা চালিয়ে গেছে এবং তাতে তাদের এতটুকুও অসুবিধা হয়নি। এবং দেখা গেল এবারেও এই যে কোটি কোটি টাকার নির্বাচন, আমরা সবসময় শুনে এসেছি জামাত শিবিরের কাছে কোটি কোটি টাকা রয়েছে। সবচেয়ে ধনী দল, ব্যবসা সফল দল হচ্ছে বাংলাদেশে জামায়াতে ইসলাম। সেই জামায়াতে ইসলাম এবারও এই ডাকসু ইলেকশনে যে বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে এবং ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বিনির্মাণ করবার যে প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছে ভোট চেয়েছে সেই খেলাটি তারা খেলেছে। দর্শক ভাববেন না যে তাদের এই পুরনো খেলা থেকে তারা সরে আসবে। তারা কিন্তু তাদের সেই পুরনো খেলায় আবারও চলে যাবে। সেই রক কাটার রাজনীতি, সেই মুক্তিযুদ্ধকে অন্যভাবে বয়ান দেওয়ার রাজনীতি, সেই রাজনীতি থেকে তারা কিন্তু এতটুকু বিচ্যুত হবে না। মুক্তিযুদ্ধ ভুলিয়ে দেবে জামাত শিবির? না, মুক্তিযুদ্ধ বা জামাত শিবির ভুলিয়ে দেবে না। আপনি আমি যেই ভ্রমের মধ্যে এতদিন থেকেছিলাম, বাংলাদেশে আর যাই হোক ৬%, ৭% ভোট নিয়ে জামাত ক্ষমতায় আসতে পারবে না, তাদের ভুল ভেঙে যাওয়ার সময় হয়েছে। মুক্তিযুদ্ধকে জামাত শিবির ভুলিয়ে দিতে চায় না। মুক্তিযুদ্ধকে তারা রাখতে চায় বাংলাদেশের ইতিহাসে ঐতিহাসিক একটি ভুল হিসেবে তারা রাখতে চায়। তারা রাখতে চায় যে মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের মানুষের একটি ভুল। আবারও মুক্তিযুদ্ধের ভুল শোধরানোর সময়ে তারা ফিরে যাবে, তাদেরকে ফিরে যাওয়ার চর্চা করতে হবে এবং সেখানে তারা বাংলাদেশের বেশিরভাগ মানুষকে নিয়ে আসতে চায়। না, ৬% বা ৭% ভোট দিয়ে নয়, ৬%, ৭% ভোট দিয়ে তারা সংসদেও যাবে না। ঠিক এইভাবে যেভাবে তারা ডাকসু ইলেকশনে সম্পূর্ণ দিকগুলো নিশ্চিত করেছে যে তারা এই প্যানেলে জিতবে, সেইভাবেই তারা আবারও জাতীয় নির্বাচনেও ক্ষমতায় আসবে। আপনারা দেখুন কে এই ডাকসু ইলেকশনের প্রধান নিয়ন্ত্রক? প্রধান নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র শিবিরের কর্মী এবং তাকেই তৈরি করা হয়েছে এই নির্বাচনের প্রধান হিসেবে।
এবং তার যতই 40 পাতার বিশাল একটি সিভি থাকুক না কেন, তার মধ্যে বেশিরভাগই রয়েছে মিথ্যা, ভুলে ভরা তথ্য, মিথ্যা তথ্য। এই মিথ্যা তথ্য, ভুলে ভরা তথ্য এবং মিথ্যার উপর দিয়ে তারা চিরকাল রাজনীতিটা করে এসেছে। এবারও ঠিক তাই। জাতীয় নির্বাচনের যিনি জাতীয় নির্বাচন কমিশনার, বলে রাখা ভালো, তিনি হলেন সন্ত্রাসী মেজর জিয়ার প্রাক্তন শ্বশুর এবং আপন মামা। সুতরাং জাতীয় নির্বাচনও মোটামুটি তারা ঠিক এই একইভাবে করবে। যখন দেখবে জাতীয় নির্বাচনের সকল কলা কৌশল তাদের হাতে, একমাত্র তখনই জাতীয় নির্বাচন হতে দেবে বাংলাদেশ জামায়াতে ইসলাম। তার আগে পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলাম কখনো পিয়ার পদ্ধতির কথা বলে, কখনো দেশে পরিবেশ নেই এসব কথা বলে ক্রমশই পেছাতে থাকবে নির্বাচন। বাংলাদেশের 12টি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এখন শিবিরের দখলে। যখন এই সকল ক্যাম্পাসের মেকানিজম তাদের হাতের মুঠোয় থাকবে এবং যখন জাতীয় নির্বাচন কমিশন থেকে আরম্ভ করে প্রশাসন সমস্ত নিয়ন্ত্রক জায়গায় তারা নিজেদের ক্ষমতা ব্যবহার করতে পারবে, তখনই তারা রাজি হবে জাতীয় নির্বাচনে। এবং আপনি আমি যারা এই ভুলের পৃথিবীতে বাস করছি, যে বাংলাদেশের মানুষ ভোট দিয়ে জামাতকে আনবে না, তাদেরকে আরেকবার দেখিয়ে দেবে যে ভোটের তাদের প্রয়োজন নেই। ৮০-৮৫% ভোট তারা ফেলে দেবে বাক্সে এবং পূর্ণ প্যানেলে জয়ী হয়ে আবারও আসবে ২৫০-এর বেশি সিট নিয়ে। আবারও জামায়াতে ইসলাম আসবে বাংলাদেশের জাতীয় নির্বাচনে। এখন বরং বিএনপিরই দরকার জানা যে কি করে এইখানে নিজেদের অস্তিত্ব তারা টিকিয়ে রাখবে। জামায়াতে ইসলামীকে তারা যতই ছোট ভাবুক আর জামায়াতে ইসলামকে তারা যতই দুর্বল ভাবুক বা মনে করুক, তারা তাদের নিয়ন্ত্রক। তাদের বোধহয় এতদিনে ভুলটা ভেঙে যাওয়া দরকার। তারা তাদের নিয়ন্ত্রক নয়। লেজ কুকুর নাড়ায় নাকি খুর লেজ নাড়ায়, এই প্রশ্ন করেছিলেন জামায়াতের নেতাই সালাউদ্দিন কাদের চৌধুরী। প্রশ্নটা বোধহয় আবারও অত্যন্ত প্রাসঙ্গিক। কে কাকে নাড়াচ্ছে এটি এখন ভেবে দেখার দরকার আছে বিএনপিরও। তবে তাতে কোনো লাভ নেই। বিএনপি বাংলাদেশের রাজনীতিতে অনেক আগেই একটি চরিত্রহীন এবং একটি মেরুদণ্ডহীন দল হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। এখন তাদের এই মেরুদণ্ডহীনতা এবং চরিত্রহীনতার ফলাফল তাদেরকে ভোগ করতে হবে এবং ভোগ তারা করবে বলেও মনে হয়। তারা বোধহয় সেটার জন্য প্রস্তুত। তারা খুবই ব্যস্ত এখনও আওয়ামী লীগ নিধনে। দেখা যাক কি হয়। জাতীয় নির্বাচনের রেপ্লিকা দেখলাম, এবার জাতীয় নির্বাচন দেখার জন্য আমরা বসে থাকি।